হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা জার্মানিজ অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ম্যাজিক কিডস 3 আনলাকি হিরোস। তো যাই হোক, থাম্বনেলে আমরা অলরেডি এই সিনেমাটি সম্পর্কে লিখেছি যে জার্মানিজ হ্যারি পটার। এটা লেখার কারণটা হচ্ছে এই সিনেমাটার কাহিনীটাও অনেকটা হ্যারি পটারের মতো। মানে এই সিনেমাতে আমরা জাদুর স্কুল দেখতে পাবো, বাট বুঝতে হবে এটা আমেরিকা নয়, এটা জার্মানি। আমেরিকানরা সিনেমা যত সুন্দরভাবে ফুটে উঠতে পারে, জার্মানিজরা অতটা ভালো মতো পারে না। তবে তারপর এই সিনেমা দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবে যে জার্মানির সিনেমাগুলো কেমন হয়ে থাকে। তো যাই হোক, এই জার্মানির সিনেমাটা কিন্তু নির্মিত হয়েছিল মাত্র 20 কোটি টাকা বাজেটে। আর বক্স অফিসে কয় টাকা আয় করেছিল এটার ইতিহাস কোথাও নেই, ইন্টারনেটের কোথাও নেই। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। বাট ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে চাই। আর এই বিজ্ঞাপনটা তুমি স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাবে। তোমার বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজনই নাই। ডিসক্রিপশনে যাও, ডোরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও। আমরা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা আবার ফেরত আসলাম। তো এই সিনেমার কাহিনীতে আমাদের বলা হয় যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে শুধুমাত্র মানুষরা থাকতো না, বরং এখানে মানুষ ছাড়াও আরো বেশ কিছু জাতি ছিল। তাদের মধ্যে দানব ছিল বা জায়ান্ট ছিল, রাক্ষস বা ভ্যাম্পায়ার ছিল এবং আরো অনেক ধরনের ক্রিয়েচার ছিল। কিন্তু ওই সময় তারা একজন আরেকজনের সাথে খালি লড়াই করতো। কিন্তু আস্তে আস্তে সবাই বুঝতে পারে যে নিজেদের মধ্যে লড়াই করলে শুধুমাত্র ধ্বংসযোগ্য ছাড়া আর কিছুই হবে না। তো এই জন্য সবাইকে মিলেমিশে থাকা শিখতে হবে। তো এই জন্য মানুষ এবং আইকর যে ক্রিয়েচাররা ছিল, দানব, রাক্ষস, ভ্যাম্পায়ার, তারা একসাথে মিলেমিশে থাকা শুরু করে। কিন্তু আস্তে আস্তে যখন মানুষের আধিপত্য হয়ে আসে, মানে পুরো দুনিয়া মানুষ তার টেকনোলজিতে যখন দখল করে নেয়, তখন ওই অন্য যে ক্রিয়েচাররা ছিল তারা আস্তে আস্তে নিজেদের পরিচয় লুকিয়ে মানুষ সেজে মানুষদের সাথে বসবাস করতে শুরু করে। আর এখানে আমাদের একটা বাচ্চাকে দেখানো হয় যার নাম হচ্ছে টম। আর সে তার বাবার সাথে ম্যাজিক্যাল স্কুলে যাচ্ছে। আর তারা যখন ম্যাজিক্যাল স্কুলের সড়কে ছিল, তখন তাদের সামনে ওই স্কুলের যে দারোয়ান, সেই দারোয়ান আসে। আর এই দারোয়ানটার বয়স হচ্ছে প্রায় 10,000 বছর। আর তারপর সে করে কি, তাদেরকে শহর পর্যন্ত নিয়ে যায় যেখানে ম্যাজিক্যাল স্কুলটা রয়েছে, হ্যারি পটারের মতো স্কুলটা রয়েছে। আর এরপর তারা যখন শহরে পৌঁছায়, তখন টমের গলার যে ব্লাড লকেটটা ছিল সেটা নিজে থেকে হঠাৎ করে চমকাতে শুরু করে। তো এর মানে হচ্ছে এই শহরে এমন কিছু একটা রয়েছে যার জন্য ওর গলার লকেটটা, ব্লাড বা রক্তের লকেটটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর ওই লকেটটা যখন অ্যাক্টিভ হয়, ওইটার ম্যাজিক্যালের শক্তিতে আমরা দেখি যে একটা ছেলে যা সাইকেল চালাচ্ছিল, ওর সাইকেলটা শত শত বছর আগের পুরোনো জামানার সাইকেলে কনভার্ট হয়ে যায়। আর এই কারণে সে সাইকেলে ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। আর ওখানে যে একটা ট্রাফিক পুলিশ ছিল, তার টুপিও পুরোনো জামানার টুপিতে বদলে যায়। এই কারণে টমের বাবা তাদের সবার কাছে ক্ষমা চায়। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, টম এবং টমের বাবা তারা কিন্তু মানুষ নয়, তারা ভ্যাম্পায়ার। তো এরপরে টমের বাবা টম করে কি শহরে নতুন একটা বাড়িতে শিফট হয়। আর তখন সেখানে ওই স্কুলের কেয়ারটেকার আসে এবং সে বলে টম যদি এই স্কুলে অ্যাডমিশন নিতে চায় তাহলে তাকে অনেকগুলো টেস্ট দিতে হবে এবং অনেক টাকা খরচ হবে। বাট ওদের কাছে এত টাকা ছিল না, ওরা অনেক ধনী নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, বাপ যদি ভ্যাম্পায়ার হয়ে থাকে, হাজার হাজার বছর জীবন ধরে জীবিত থাকে, ক্যাশ কাবাটি কেন থাকবে না? সব কি কামাইছোস আর উড়াইছোস? তো যাই হোক, পরের দিন আমরা দেখি টম প্রথমবারের মতো স্কুলে যায়। আর সেখানে ফায়া নামের অনেক সুন্দর একটা মেয়ের সাথে পরিচিত হয়। আর এই মেয়েটা ছিল একটা পরী। আর ওখানে আরেকটা ছেলে ছিল যার নাম হচ্ছে ওল্ফ। আর ও নিজে একটা বিয়ার ওল্ফ ছিল বা লাইকান ছিল। আর লাইকানের কনসেপ্ট তোমরা অবশ্যই জানো। ভ্যান হেলসিং সিনেমা যারা দেখেছো তারা জানো যে রাক্ষস দুই ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ভ্যাম্পায়ারের দাঁত বের হয়, আরেকটা হচ্ছে পূর্ণিমার চাঁদ উঠলে মানুষ থেকে ডাইরেক্ট নেকড়ে মানবে পরিণত হয়। তো এই ছেলেটা মনে করো, উল্ফ নামের ছেলেটা নেকড়ে মানব। তো যাই হোক, এখানে ওরা জানতে পারে ওদের সবার বয়স যখন 60 বছর পূর্ণ হবে, তখন ওরা ওদের আসল শক্তি সম্পর্কে জানতে পারবে এবং ওরা ওদের পূর্ণ শক্তি পাবে। তো এরপর প্রত্যেকটা বাচ্চাই প্রিন্সিপালের সামনে যায় এবং প্রিন্সিপাল ওদেরকে স্কুলের রুলস সম্পর্কে বলে, সাথে সাথে একটা মন্ত্র বলে দেয় যে কারণে এখানে নতুন যতগুলো বাচ্চা এসেছে সবার ভেতরে একটা স্পেশাল শক্তি চলে আসে। তো এখানে টমের যে নতুন দুইটা বন্ধু বান্ধবী হয়েছে, ফায়ার, উল্ফ, ওদের তিনজনের ভেতর শক্তি আসে, বাট ওরা কেউ ওদের শক্তিকে কন্ট্রোল করতে পারে না, মানে ভালো মতো ব্যবহার করতে পারে না। যে কারণে ওরা তিনজনই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমাদের শক্তি আমরা ইউজ করতে পারলাম না। আর এদিকে টমের বাবাকে দেখানো হয় যে গিয়েছে এই শহরের মেয়রের কাছে এবং তাকে বলে, আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করাতে চাই, বাট আমার কাছে তত টাকা নেই। তো মেয়র তখন বলে, কোনো ব্যাপার না, সব আমি পেমেন্ট করে দেবো, ওকে ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে দেবো, কিন্তু তোমার ছেলের গলার যে লকেটটা রয়েছে, ব্লাড লকেট, সেইটা আমাকে দিয়ে দাও। তো এখানে আমরা সবাই কনফিউজড হয়ে যাই যে এই
মেয়র কিভাবে জানলো যে টমের গলায় লকেটটা রয়েছে? তার মানে মেয়র অবশ্যই টমের উপর নজরদারি রাখছিল। আর এই সকল প্রশ্নের উত্তর আমরা লাস্টে পেয়ে যাবো। তো যাই হোক, টমের বাবাকে যখন বলা হয় যে তোমার সন্তানকে আমি ফুল স্কলারশিপ দেবো, বিনিময়ে জাস্ট ওই লকেটটা দিয়ে দেবে, টমের বাবা বলে যে না, ওটা আমার স্ত্রীর শেষ স্মৃতি এবং টমের মায়ের শেষ স্মৃতি টমের কাছে, যেটা টমকে ওর মা দিয়ে গিয়েছিল মারা যাওয়ার আগে, তো ওটা আমরা কোনোভাবেই দিতে পারবো না। তো এই কথা শুনে মেয়রের অনেক রাগ হয়, কিন্তু তারপর সে টমের বাবাকে কিচ্ছু বুঝতে দেয় না। সে রাগ কন্ট্রোল করে বলে তুমি যেতে পারো। তো এরপর আমরা দেখতে পাই মেয়রের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে রাতে তাকে টমের বাড়িতে পাঠায় ওই ব্লাড লকেটটা চুরি করার জন্য। বাট এরপর অ্যাসিস্ট্যান্ট যখন ওই ব্লাড লকেটটা সাকসেসফুলি চুরি করে নিয়ে আসে, তারপর দেখতে পাই সেই লকেটটা অটোমেটিক্যালি মেয়রের হাত থেকে গায়েব হয়ে আবার টমের কাছে চলে যায়। তো মেয়র তখন বুঝতে পারে এটা খুবই শক্তিশালী একটা লকেট, যেটা কোনোভাবেই চুরি করা যাবে না। এটা শুধুমাত্র তখনই হাসিল করা যাবে যখন এটার মাস্টার মানে টম নিজেই এই লকেটটা কাউকে দিয়ে দিবে। তো এই জন্য সে এমন একটা উপায় বের করতে চায় যাতে করে টম ওই লকেটটা তাকে বাধ্য হয়ে দিয়ে দেয়। আর অন্যদিকে টম যখন পরের দিন স্কুলে যায়, তখন সেখানে কিছু বাচ্চারা ওকে বিরক্ত করা শুরু করে। এর কারণটা হচ্ছে টম নিজে একজন ভ্যাম্পায়ার, রক্ত পিপাসু কিন্তু ভ্যাম্পায়াররা হয়ে থাকে, কিন্তু টম নিজে রক্ত দেখে ভয় পায়। তো এই জন্য রাগের দুঃখে টম করে গিয়ে বেরিয়ে জঙ্গলে চলে যায়। আর সেখানে তার দুই নতুন বন্ধু বান্ধবী উলফ এবং ফায়াকে দেখে, আর ওরাও খুব টিটকারির শিকার হচ্ছিল, কারণ ওরা ওদের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে পারছিল না। তো এই কারণে ওরা দুজন সিদ্ধান্ত নিয়েছে এই স্কুলে ওরা পড়বে না। আর সত্যি কথা বলতে আমি যখন ছোটবেলাতে স্কুল চেঞ্জ করেছিলাম, সেম এই ধরনের সমস্যা ফেস করেছিলাম। একটা মানুষ যখন হুট করে নতুন একটা স্কুলে যায়, আমাদের জামানার বেশিরভাগ পোলাপানি এত ওয়েলকামিং ছিল না। এখনকার পোলাপানরা কিন্তু যথেষ্ট সামাজিক আমাদের আমলের চেয়ে, বাট আমাদের সময় এই ধরনের মানে সমস্যা পড়তো। আমি তো ওই স্কুলে মাত্র 4 দিন ক্লাস করে চলে এসেছিলাম, আগের স্কুলে থাকতেই পারিনি। তো যাই হোক, টম ওদের সাথে যোগ দেয় যে আমরা তিনজনে স্কুল ছেড়ে চলে যাবো, এলাকা ছেড়েই চলে যাবো। তো এরপর আর তিনজন যখন এই এলাকা ছেড়ে চলে যাচ্ছিল শহর ছেড়ে, তখন আমরা দেখতে পাই ওদের পেছনে একটা ছায়া রয়েছে যে লাগাতার ওদের পিছু নিচ্ছিল। তো যাই হোক, এই শহর পার হতে হলে তোমরা জানো অবশ্যই একটা ম্যাজিক্যাল ব্রিজ পার হতে হয়। তো ওরা যখন ম্যাজিক্যাল ব্রিজ পার হতে যায়, তখনই এই স্কুলের যে দারোয়ান সে সামনে আসে এবং জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাচ্ছ? তো ওরা তখন বলে আমরা স্কুলে পড়বো না, এলাকা ছেড়ে চলে যাব। তো তখন সেই দারোয়ান করে কি একটা ভবিষ্যৎবাণীর বই বের করে এবং বলে দেখো, এখানে দুনিয়ার অনেক ভবিষ্যৎবাণী রয়েছে, আর এই ভবিষ্যৎবাণী অনুযায়ী এই শহরের এই স্কুলে 3 জন বাচ্চা পড়তে আসবে, যাদের মধ্যে 2 জন ছেলে থাকবে, 1 জন মেয়ে থাকবে। একজন হবে ভ্যাম্পায়ার, একজন হবে ওল্ফ, আর একজন হবে হচ্ছে ফেইরি বা পরি। এবং এই 3 জন এই জায়গাকে খারাপ ছায়ার হাত থেকে, আই মিন শয়তানি শক্তি থেকে মুক্ত করবে। আর সেই 3টা বাচ্চা তোমরাই। আর তোমরা যেদিন তোমাদের পাওয়ার ভালো মতো ব্যবহার করতে পারবে, সেদিনই দেখবে তোমরা আমাদের সবাইকে মুক্ত করতে পারবে। এখন আমাদের উপর কোনো বিপদ আসেনি, বাট আমার বিশ্বাস যে কোনো সময় আমাদের উপর বিপদ আসবে, আর ওই বিপদ থেকে একমাত্র তোমরাই আমাদের রক্ষা করতে পারো। বাট টমের কাছে এই কথাগুলো মন গড়া বা মিথ্যা কথা মনে হয়, সে জাস্ট এখান থেকে চলে যেতে চায়। তো এই কারণে কেয়ারটেকার অনেক রাগ হয়ে যায় এবং সে তার আসল রূপে চলে আসে। আর আমরা দেখতে পাই সে নিজে একটা মনস্টার বা জায়ান্ট ছিল। তবে ওই কেয়ারটেকার ওদের উপর হামলা করার আগে এখানে ওই ছায়ালা লোকটি চলে আসে, যে অনেকক্ষণ ধরে ওদের 3 জনের পিছু করছিল। তো সে করে ওই 3 জন বাচ্চাকে এখান থেকে বাঁচিয়ে তার নিজের বাড়িতে নিয়ে আসে। তো যাই হোক, ওই লোকটা বলে যে আমি তোমাদের স্কুলের ঝাড়ুদারের কাজ করি, আমার নাম হচ্ছে হেনাবেল। তো তখন টম জিজ্ঞাসা করে যে ওই দারোয়ান যে বললো ভবিষ্যৎবাণীর ব্যাপারে, ওটা কি? তো হেনাবেল বলে তুমি এই ভবিষ্যৎবাণীর ব্যাপারে ভুলে যাও, তোমরা নিজেদের পড়াশোনায় মন দাও, তোমরা তোমাদের শক্তির উপর কাবু করতে শিখো, সময়ই বলে দেবে কখন কি করতে হবে। কিন্তু ওখানে ওরা একটা বই দেখতে পায় যেখানে লেখা ছিল স্কুলের লাইব্রেরির মধ্যে অনেক ম্যাজিক্যাল বই রয়েছে, এবং সেখানে এমন একটা বই রয়েছে ওইখানেও ভবিষ্যৎবাণী সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে, মানে এই শহরের পুরো ভবিষ্যৎবাণী করা রয়েছে। তো এর জন্য ওরা 3 জন সিদ্ধান্ত করে যে ওরা লাইব্রেরিতে গিয়ে ওই বইটা চুরি করবে, এবং ফাইনালি ওরা সেখানে যায় এবং রাস্তাও পেয়ে যায়। আর ওই রাস্তাতে 3 জনই ভেতরে যায়। কিন্তু এরপর যখন ওরা লাইব্রেরির সামনে যায়, তখন দেখতে পায় যে এই লাইব্রেরিকে একটা নেকড়ে পাহারা দিচ্ছে, আই মিন উলফ পাহারা দিচ্ছে। কিন্তু এখানে উল্লেখ্য আমাদের টমের একটা বন্ধু কিন্তু উলফ, আই মিন নেকড়ে মানব, ও করে ওই উলফের কাছে যায় এবং উলফের সাথে কথা বলে ওকে ব্যস্ত রাখে। আর এই সুযোগে টম আর ফায়া দুজনেই করে কি সেই দরজার ভেতরে ঢুকে যায়। কিন্তু ঢুকে গিয়ে কোনো লাভ হয় না, কারণ দরজার অপর প্রান্তে বিশাল বড় একটা গিরি খাদ রয়েছে, আর ওই খাদ পাড়ি দেওয়ার কোনো রাস্তা ছিল না। তো তখন ফায়া করে কি খাদের মধ্যে একটা পাথর ছুঁড়ে মারে, আর ভেতর থেকে তখন অনেকগুলো বাদর উড়ে আসে। আর টম তখন বুঝতে পারে এখানে মনে হয় কোনো ভ্রম করা হয়েছে বা কোনো ইলুশন তৈরি করা হয়েছে, এবং এখানে অবশ্যই কোনো রাস্তা রয়েছে যেটা আমরা দেখতে পারছি না। তো তখন টম করে কি তার গলা দিয়ে বাদরের মতো আওয়াজ করে, আর এর ফলে যেটা হয় এখানে একটা অদৃশ্য পিলার নিজে থেকেই ভিজিবল হতে শুরু করে, আই মিন ওই পারে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়। আর তারপর টম করে কি ফায়াকে ধরে সেই পিলারের সাহায্যে খাদটা পার করে অপর প্রান্তে পৌঁছে যায়। আর এখানে কিন্তু টম প্রথমবারের মতো তার ভ্যাম্পায়ারের পাওয়ার ইউজ করে বাদরের মতো আওয়াজটা করেছিল। আর এখানে উল্লেখ তোমরা যারা ভ্যাম্পায়ার সিনেমা দেখেছো তারা জানো ভ্যাম্পায়ার এবং বাদরের মধ্যে কিন্তু আরেকটা আলাদা সম্পর্ক রয়েছে, আর কি এরা বাদর কন্ট্রোল করতে পারে। তো যাই হোক, এরপর তারা দুজনে লাইব্রেরিতে পৌঁছে যায় এবং সেই বইটারও লোকেশন পেয়ে যায় যেটার মধ্যে ভবিষ্যৎবাণী রয়েছে, বাট সেটা অনেক উপরে ছিল। তো তখন আমাদের ফায়া করে কেউ যেহেতু একটা পরি, ও চোখ বন্ধ করে নিজের শক্তিটা ব্যবহার করার চেষ্টা করে এবং দেখা যায় সত্যি সত্যি ওর পাওয়ারটা বেরিয়ে আসে এবং কন্ট্রোলও করতে পারে, পাখা বের করে সেই বই পর্যন্ত পৌঁছে যায় এবং বইটা হাসিল করে তারপর তারা দুজন সেই জায়গায় চলে আসে যেখানে ওদের আরেক সাথী ওই নেকড়েকে থামিয়ে রেখেছে। বাট ওই নেকড়েটা সব বুঝতে পেরেছে এবং পুরো খেপে যায় এবং বুঝতে পারে যে কোনো সময় আক্রমণ করবে। তো এর জন্য ওরা 3 জনে করে সেখান থেকে দৌড়াতে শুরু করে, নেকড়ে ওদের পিছু করে, বাট অল্পের জন্য ওরা এখান থেকে বেঁচে যায়। তবে এই সিনটা যদি হলিউড করতো অনেক সুন্দর করতে পারতো। এই সিনটা আসলে একেবারে একটা সিনেমার অনুযায়ী হয়নি, মানে নেকড়েটা যে একটা পাহারাদার, একে তো একবারে নর্মাল একটা নেকড়ে দেখিয়েছে, নেকড়ে না মনে হয় জার্মান শেপার্ড কুত্তা দেখালো আর কি, নেকড়ের মতো তো লাগে না আমার কাছে, এটা ভিএফএক্স দিয়ে করা উচিত ছিল। তো যাই হোক, এখানে একটা জিনিস হয়েছে কি ওরা
তিনজনই আজকে তিনজনের ক্ষমতা ইউজ করতে পেরেছে। যেমন উলবয় তার উলফের পাওয়ার ইউজ করতে পেরেছে, ওই নেকড়েকে আটকে রেখেছিল, আমাদের ভ্যাম্পায়ার বাদরের সাথে কন্ট্যাক্ট করেছে, আর পরি কিন্তু উঠতে পেরেছিল। আর অন্যদিকে ওইদিকে মেয়র জানতে পারে যে ওই তিনজন বাচ্চা স্কুল থেকে পালানোর চেষ্টা করেছিল। তো এরপর সে জাদুর আয়নায় দেখে যে ওই বাচ্চারা কোথায় যাচ্ছে, কই রয়েছে, আর সেখানে তারা দেখতে পায় যে ভবিষ্যৎবাণীর বইটা ওদের হাতে রয়েছে। তো এটা দেখে মেয়র তো টেনশনে পড়ে যায় পুরা। আর ওদিকে টম যখন বইটা খুলে সে বইয়ের ভেতরে লুসিফারের একটা কাহিনী দেখতে পায়। এখানে লেখা রয়েছে লুসিফার নামে একজন লোক রয়েছে তোমাদের মানুষদের মধ্যেই, যে চায় না মানুষ বা মনস্টারদের মধ্যে কোনো সময় বন্ধুত্ব টিকে থাকুক। আর এই কারণে সে পেছনে গিয়ে মানে অতীতে মনস্টাররা যেমন খারাপ ছিল সেরকম খারাপ বানাতে চায়, সেরকম হিংস্র বানাতে চায়, যাতে মানুষদের উপর তারা অত্যাচার করতে পারে, মানুষের সাথে লড়াই করা শুরু করে এবং মনস্টাররা আর একবার পুরো পৃথিবীর উপর রাজ করা শুরু করবে, কারণ মানুষরা বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে। আর এরপর যখন টম তার পরের পৃষ্ঠা উল্টায় সেখানে পৃষ্ঠাটা সেরা ছিল। তবে সেই পৃষ্ঠার মধ্যে শুধুমাত্র এতটুকু লেখা ছিল যে টাউন হলের ঘড়িতে যেদিন 13টা বাজবে তখনই লুসিফার তার পরের চালটা চালবে। তো এই সব ভবিষ্যৎবাণী জানার পরে তিনজন বাচ্চাতে ভয় পেয়ে যায় এবং এই সত্য কথাটা সবাইকে বলে দিতে চায়। কিন্তু মেয়র যখন এটা জানতে পারে যে ওরা সবাইকে সত্য বলতে যাচ্ছে, এজন্য মেয়র করে কি ওখান থেকে এমন একটা কালো জাদু করে যে কারণে ওরা চাইলেও এই কথা মুখ দিয়ে বের করতে পারবে না, বরং উল্টো বলবে আর কি। তো এরপর টম যখন তার বাবার সাথে কথা বলার চেষ্টা করে, সব খুলে বলার চেষ্টা করে, টমের মুখ দিয়ে এই কথা বেরই হয় না, ও একটা বলতে যায় আরেক কথা বের হয়ে যায়। এবং ওদের যে দুজন সাথীরা ছিল ওরা নিজেদের মধ্যে নিজেরা এই কথা নিয়ে আলোচনা করতে পারে, বাট অন্য কাউকে বলতে পারে না। তো এই জন্য ওরা সিদ্ধান্ত নেয় পরের দিন ওরা আবারও দেখা করবে। তবে দেখা করার আগে টম এই বইটা সম্পর্কে আরো জানতে চায়। এর কারণে টম আবারও সেই বইটা পড়ে এবং ওখানে ওই লাইনটা পড়ে যেখানে লেখা ছিল লুসিফার আরো একবার সকল মনস্টারদের পুরনো সময় নিয়ে যেতে চায়। তো এই কথাটা পড়ার পরে টমের মাথায় একটা খটকা লাগে। পুরনো সময় নিয়ে যেতে চায় তার মানে কি? পুরনো আমলের জিনিস। পুরনো আমলের জিনিস কিভাবে হয়? তার মানে ওর গলায় যে লকেট রয়েছে সেটা সময়কে বদলে দেয়, সবকিছুকে পুরনো আমলের জিনিস বানিয়ে দেয়। যেমন ট্রাফিক পুলিশের ক্যাপটা পুরনো আমলের বানিয়ে দিয়েছিল, ওই ছেলের সাইকেলটা পুরনো আমলে বানিয়ে দিয়েছিল যখন মনস্টাররা হিংস্র ছিল আর কি। তো এর মানে ও বুঝতে পারে যে এই লকেটের সাথে অবশ্যই লুসিফারের কোনো সম্পর্ক রয়েছে, লুসিফারের উদ্দেশ্যে কোনো সম্পর্ক রয়েছে। তো পরের দিনও যখন ওই দুই বন্ধুর সাথে দেখা করে ওদেরকে এই নিজের লকেট সম্পর্কে বলে, তো ফায়া তখন বলে হ্যাঁ তোমার লকেট সম্পর্কে আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে যে তোমার গলায় যে ক্রিস্টালটা রয়েছে এই ক্রিস্টালের সহায়তা লাগবে পুরনো সময় যাওয়ার জন্য। আর তখন তারা তিনজনই সিদ্ধান্ত নেয় তারা টাউন হলে যাবে যেখানে মেয়র থাকে। আর ওখানেই সেই ঘড়িটা রয়েছে যে ঘড়িতে 13টা বাজার পরে লুসিফার তার পরের চাল চালবে। কিন্তু সমস্যা হচ্ছে এই টাউনের মধ্যে লুসিফারকে মানুষ রূপে রয়েছে এটা কেউ যায় না, বা টাউন হলে গেলে অবশ্যই কোনো একটা ক্লু পাওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, কিন্তু টাউন হলে তো অনেক সিকিউরিটি রয়েছে, ওরা যাবে কোনোভাবে। তবে তারপরেও কোনোভাবে উলফ আর ফায়া সিকিউরিটি গার্ডদের তাদের কথায় ফাঁসিয়ে টমকে ভেতরে এন্টার করিয়ে দেয়। আর সেখানে যাওয়ার পরে টমের গলায় যে ব্লাড ক্রিস্টালটা ছিল সেটা একদিকে আকর্ষিত অনুভব হতে শুরু করে, মানে চুম্বকের মতো। তো টমও সেটার পেছনে পেছনে হাঁটতে শুরু করে এবং এরপর সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে অনেক ক্রিস্টাল রাখা ছিল, মানে টমের কাছে যে ধরনের ক্রিস্টাল রয়েছে এরকমই অনেক ক্রিস্টাল রাখা ছিল। তো এরপর টম যখন সেই ক্রিস্টালের কাছে পৌঁছায় তখনই মেয়রের অ্যাসিস্ট্যান্টের যে কম্পিউটার ছিল সেটা পুরনো দিনের কম্পিউটার হয়ে যায়। এর সাথে টমের ব্যাগটাও বদলে যায়। আর মেয়রের অ্যাসিস্ট্যান্ট তখন বুঝতে পারে যে নিশ্চয়ই টম এখানে এসেছে। তো এই জন্য সে মেয়রকে নিয়ে দ্রুত সেখানে যায়, বা ততক্ষণে টম সেখান থেকে পালিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু মেয়র তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার যে কোনো ভাবে টমের ওই ব্লাড ক্রিস্টালটা চাই। আর এখানে এই সিনেমার সবচেয়ে বড় টুইস্টটা আসে। মেয়র এখানে রিভিল করে যে এখানে যতগুলো ক্রিস্টাল রয়েছে এগুলো সে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাদুকরদের মেরে তাদের কাছ থেকে এটা জোগাড় করেছে। আর এটার সর্বশেষ যে টুকরা সেটা রয়েছে টমের কাছে। ওই টুকরাটা আসলে এই ক্রিস্টালটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে আর তারপর সে তার চাল চালতে পারবে। তার মানে এই মেয়রই হচ্ছে লুসিফার, যে মানুষরূপী একটা শয়তান। আর অন্যদিকে ফায়ার টমকে বলে দেখো তোমার মা তোমাকে ব্লাড ক্রিস্টাল দিয়েছিল, এটার মানে হচ্ছে তোমার মা তার সময়ের অনেক বড় জাদুকর ছিল, আর এর জন্য তাকে এই ক্রিস্টালটা সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তো তোমাকে ওই ক্রিস্টালটা সামলাতে হবে। তো যাই হোক টমের ব্যাগ যেহেতু পুরনো জামানার ব্যাগে বদলে গিয়েছে ওই ক্রিস্টালের কাছে যাওয়ার পরে, তো ওই ব্যাগের ভেতরে তো ওই ভবিষ্যৎবাণীর বইটা ছিল, তো সেটাও পুরনো জামানার হয়ে গিয়েছে, মানে আগের চকচকা হয়ে গিয়েছে। তো এর ফলে যেটা হয়েছে ওই বইয়ের যে ছেঁড়া পৃষ্ঠাটা ছিল সেটাও চলে এসেছে। আর এর ফলে যেটা হয় টমরা সেই পেজটা পড়তে পারে যেখানে লেখা ছিল সূর্য গ্রহণের দিন লুসিফার সবাইকে একটা জায়গায় নিয়ে আসবে আর তারপর সবাইকে আগের মতো বদলে দেবে, আই মিন মনস্টারে চেঞ্জ করে দেবে। তো তখন ওরা বুঝতে পারে আজকেই তো সূর্য গ্রহণের দিন, মানে অ্যাকচুয়ালি পরিচালকের খুব তাড়াতাড়ি সিনেমা তাড়াতাড়ি শেষ করে দেবে, আজকে সূর্য গ্রহণের দিন। আবার ওদিকে মেয়রও সবাইকে টাউন হলে ডেকেছে মিটিং এর জন্য। আর তখন ওরা তিনজন বুঝতে পারে যে লুসিফার আর কেউ নয়, এটা মেয়র নিজেই। কিন্তু টম, ফায়া আর উল তোদের চেয়ে কিন্তু আমরা আগে বুঝতে পারছি যে ওই মেয়রই লুসিফার। তো যাই হোক টম কিন্তু জানে যে মেয়রের উদ্দেশ্য পূরণ করতে হলে তার শেষ ক্রিস্টাল, আই মিন টমের গলায় যেটা রয়েছে সেটা লাগবে। তো এই জন্য টম সিদ্ধান্ত নেয় সেই শহর ছেড়ে পালিয়ে যাবে। আর এরপর টম করিকে সেই ব্রিজ পর্যন্ত পৌঁছায় যেখানে এই শহরের বা স্কুলের দারোয়ান রয়েছে। কিন্তু এইবার দারোয়ান টমকে আর আটকায় না, কারণ দারোয়ানও পুরো বুঝতে পেরেছে যে মূল কাহিনী কি, মানে টম সব খুলে বলে। তো দারোয়ান বলে তুমি যাও, চলে যাও, কোনোভাবেই ওই মেয়রের হাতে এটা পড়তে দেবে না। বাট টম ব্রিজ ক্রস করার আগেই মেয়র তার আসল রূপ নিয়ে সেখানে চলে আসে। আর মেয়রকে দেখে দারোয়ানের কোনো কথাই চলে না, সে ভয় পেয়ে যায়, কারণ এটা লুসিফার অনেক শক্তিশালী। তো যাই হোক এখানে আমরা দেখতে পাই মেয়র করিকে ফায়াকে ধরে ফেলে এবং টমকে বলে তুই যদি তোর ব্লাড ক্রিস্টাল নিয়ে আমার সাথে দেখা না করিস 1 ঘন্টার মধ্যে তাহলে আমি তোর বান্ধবী ফায়াকে মেরে ফেলবো। তো এই জন্য টমকে সেখানে যেতে হয় তার বন্ধু উল্ফকে সাথে নিয়ে, এবং সেখানে আমরা দেখতে পাই লুসিফার, আই মিন মেয়রকে টম
করিকে সেই ক্রিস্টাল দিয়ে দেয় এবং ওই ক্রিস্টালের বদলে সে ফায়াকে বাঁচিয়ে নেয়। আর এরপর মেয়র ওদের তিনজনকে বলে যে টাউন হলের বাইরে সকল লোক একত্রিত হতে চলেছে এবং এখানে বেশিরভাগই মনস্টার রয়েছে এবং আমি ওদের সবাইকে আবার আগের মতো বানিয়ে দেবো। আর ওরা যখন আগের মতো হয়ে যাবে আমার একটা বিশাল মনস্টার আর্মি তৈরি হবে আর তারপর আমি পুরো দুনিয়ার মানুষদেরকে মেরে তাদের উপর রাজত্ব করব এবং এই দুনিয়া হবে শুধুমাত্র মনস্টারদের, কারণ তোদের চেয়ে আমরা এই পৃথিবীতে আগে এসেছি। আর এই কথা বলে মেয়র করে কি টমের যে ব্লাড ক্রিস্টালটা ছিল সেটাকে ওই বড় ক্রিস্টালের সাথে জুড়ে দেয়, কিন্তু ওই প্রসেস শুরু হওয়ার আগেই সেই ক্রিস্টাল থেকে লাল রঙের একটা উজ্জ্বল রশ্মি বের হতে শুরু করে। আর এর ফলে যেটা হয় ওই ক্রিস্টাল থেকে ওই সবগুলো ক্রিস্টাল থেকে লাল রঙের একটা উজ্জ্বল রশ্মি বের হয়ে নিচে দাঁড়ানো যতগুলো মনস্টার ছিল তাদের দিকে যেতে থাকে। আর ওই মুহূর্তেই ঠিক 13টা বেজে যায়। তার মানে ভবিষ্যৎবাণীতে যেমন বলা ছিল 13টা যখন বাজবে লুসিফার তার পরের চাল চালবে, তো লুসিফার তার চাল অলরেডি চেলে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই নিচে যে মনস্টার গুলো দাঁড়িয়ে ছিল তারা নর্মাল মানুষই থাকে, তারা মনস্টার বদলে যায় না। এমনকি টমের যে ক্রিস্টালটা ওই ক্রিস্টালের সাথে ছিল সেটাও গায়েব হয়ে যায়। তো মেয়র তখন বুঝতে পারেন এটা কি হলো, কিন্তু টম তখন বলে তুমি যেহেতু চাল দিয়েছো আমিও তো এখানে চাল করে এসেছি, এটা আমার একটা চাল ছিল। আর আমি এখানে আসার আগেই আমার যে ক্রিস্টালটা সেটার মালিকানা আমি হেনাবেলকে দিয়ে এসেছিলাম। তো বর্তমানে এই ক্রিস্টালের মালিক হচ্ছে হেনাবেল। আর যেমনটা আমার মা ম্যাজিক করেছিল এই ক্রিস্টালে, যেই ক্রিস্টালটাকে তার মালিকের পারমিশন ছাড়া কেউ নিতে পারবে না, আর কেউ নিলে এটা একাই গায়েব হয়ে যাবে, তার পুরনো মাস্টারের কাছে চলে যাবে। তো এর জন্য এই ক্রিস্টালটা আবারও হেনাবেলের কাছে চলে গিয়েছে। তো এটা শুনে মেয়র বুঝতে পারে যে এই পিচ্চি বলাবান কি চালটা দিছে, কি কঠিন চালটা দিছে। তো মেয়রের রাগ হয়ে যায় এবং ওদের তিনজনের উপর হামলা করে দেয়। আর এই হামলায় টম বেহুশ হয়ে যায়, সাথে ফায়াকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। আর এইটা দেখে উলফের অনেক রাগ হয় আর সে পুরোপুরি তার নেক্রোমনের ফর্মে চলে আসে। বাট বুঝতে পার বয়স মাত্র হচ্ছে 11 বছর, ও মেয়রের সামনে টিকতে পারে না। কিন্তু একটু পরে ফায়া তার ফুল শক্তি ব্যবহার করে উঠতে উঠতে এখানে ফিরে আসে এবং সে তার পাওয়ার দিয়ে টমকে হুশে ফিরিয়ে নিয়ে আসে। আর এরপর টম করে কি তার ভ্যাম্পায়ার ফর্মে চলে আসে এবং মেয়রের সাথে লড়ে, কিন্তু মেয়রও টমের উপর হামলা করে। বাট টম সেখান থেকে সরে যায় আর এর ফলে যেটা হয় পেছনে যে ক্রিস্টাল ছিল সেই ক্রিস্টালের উপর মেয়র হামলা করে দেয়। তো এখানে মেয়র যে হামলাটা করেছিল সেটা হচ্ছে সে টমকে ক্রিস্টাল বানিয়ে দেবে, কিন্তু যেহেতু এই হামলাটা পড়েছে ক্রিস্টালের উপর তো ওই জাদুটা ঘুরে এসে আয়নার মতো ঘুরে এসে মেয়রের উপরই পড়ে। আর এর ফলে যেটা হয় মেয়রই ক্রিস্টালে বদলে যায় এবং তারপর সে ভেঙে তছনছ হয়ে যায়। তো যাই হোক এভাবেই লুসিফারের হার হয় আর এই তিনজন ছোট্ট সুপার হিরোর জয় হয়ে যায়। আর তারপর তারা তিনজন নিচে চলে আসে আর তখন হেনাবেল ওদের কাছে আসে আর সে টমকে তার ব্লাড লকেটটা ফিরিয়ে দেয় এবং বলে ভবিষ্যৎবাণী এটাই ছিল যে তিনজন বাচ্চা আসবে এবং তারা এই শহরের কালো ছায়া ওই শয়তানকে হারিয়ে দেবে। আর তোমরা সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণ করেছো আর এর সাথে তোমরা তোমাদের শক্তিও চিনে ফেলেছো এবং তোমাদের এখন থেকে একসাথেই থাকতে হবে এবং এই শহর আসে প্রত্যেকটা বিপদ তোমাদের একসাথে মোকাবেলা করতে হবে। তো এখানে এই সিনেমার যে ফার্স্ট পার্টটা সেটা শেষ হয়ে যায়। তো যাই হোক এই সিনেমার সেকেন্ড পার্টের পর আর কখনোই আসেনি এবং বুঝতেই পারছো এটা একটা শিশুতোষ সিনেমা ছিল। এটা মূলত আমাদের মতো ম্যাচুইড মানুষদের জন্য তৈরি করা হয়নি। তো এর জন্য আমাদের যে অডিয়েন্স রয়েছে, যেহেতু আমাদের বেশিরভাগ অডিয়েন্সই ম্যাচুইড, তাদের হয়তো এই সিনেমাটি পছন্দ হবে না। তবে তারপর আমার যেটা মনে হয় মাঝে মাঝে আমাদের অ্যানিমেশন, মাঝে মাঝে আমাদের টম এন্ড জেরি, মাঝে মাঝে আমাদের বাচ্চাদের জন্য যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো দেখা উচিত। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।